হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত 4টা ক্লাসে আমরা মোটামুটি অক্ষরবর্তী প্রকাশকের উদাহরণের যে ম্যাথগুলো ছিল সেগুলো করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পরবর্তী যে লেকচার ভিডিও সেটা। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আজকে আমাদের কোন ম্যাথগুলো আছে? দেখো, প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে একজন রোলার চালক অনুভবের সাথে 45 ডিগ্রি কোণে 200 নিউটন বলে রোলার চালায়, ঠিক আছে? রোলারটি সামনের দিকে 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে? রোলারটি সামনের দিকে 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে? খুবই ইজি একটা ম্যাথ। তো দেখো, আমরা ফর্মুলা কিন্তু আগেই জানতাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানতাম, এফ এস কস থিটা। ঠিক আছে, আমরা কিন্তু জানতাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু এফ এর ভ্যালু কত দেওয়া আছে? দেখো, আমরা জাস্ট মানগুলো বসাবো এখানে। এফ এর ভ্যালু দেওয়া আছে 200, এস এর ভ্যালু কত দেওয়া আছে 75 মিটার, আর কস কত দেওয়া আছে কস 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেওয়া আছে কস 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এখানে ডাব্লিউ এর মানটা তুমি কত পাবা? এখান থেকে ডাব্লিউ এর মান পাবো হচ্ছে 10606 জুল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি প্রথমে দেওয়া অ্যান্সার। খুবই সহজ ম্যাথ। দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে, যে একটি মোটর দ্বারা 100 মিটার, ঠিক আছে, দাঁড়াও, একটি মোটর দ্বারা 100 মিটার গভীর একটি কুয়া থেকে প্রতি মিনিটে কত কেজি তোলা হচ্ছে? 1200 কেজি পানি ওঠানো হচ্ছে। ঠিক আছে, মোটরের ক্ষমতা আসলে ওয়াট, কিলোওয়াট ও অশ্ব ক্ষমতায় বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি? আমরা কিন্তু ফর্মুলা জানি যে পি ক্ষমতা ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি, কাজ বাই সময়। তো এখানে কাজ ইকুয়াল টু কি লেখা যায়, যে এম জি এইচ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, দেখো এখানে এম এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। এম এর ভ্যালু কত দেওয়া আছে? 1200 কেজি। ঠিক আছে, জি এর ভ্যালু দেওয়া আছে কত? 9.8। আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে? 100 মিটার। ঠিক আছে, 100 মিটার। আচ্ছা, আর টি কত দেওয়া আছে? প্রতি মিনিটে, পার মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি কত পাবা? এখান থেকে আমরা পাবো হচ্ছে 19,600 ওয়াট। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো হচ্ছে 19,600 ওয়াট। ঠিক আছে, এখানে যদি আমরা কিলোওয়াটে নিই তাহলে কত হবে? কিলোওয়াটে নিলে হবে 19.6 কিলোওয়াট। আচ্ছা, এখন যদি আমরা হর্স পাওয়ারে নিতে চাই, ঠিক আছে, হর্স পাওয়ারে নিতে চাই, তাহলে কি করতে হবে? 19,600 ওয়াটকে 746 এইটা দিয়ে ভাগ করতে হবে। এটা ভাগ করলে আমরা কত পাবো? এখান থেকে পাওয়ার কত পাবো? এখান থেকে আমরা পাওয়ার পাবো হচ্ছে 26.27। এখান থেকে আমরা পাওয়ার পাবো হচ্ছে 26.27 হর্স পাওয়ার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটি বের করতে বলছে। দেখি আমাদের 35 নম্বর ম্যাথটা কি বলছে। 35 নম্বর ম্যাথটা বলছে যে, কলমটা একটু ডিটেক্ট হচ্ছে না, ঠিক আছে, কলমটা একটু ডিটেক্ট করে দিই। আচ্ছা, দেখো এখানে আমাদের যে 35 নম্বর ম্যাথটা আছে সেটা কি বলছে, যে 0.05 কেজি ভরের একটি বোমা ভূমি হতে 1 কিলোমিটার উচ্চতে অবস্থিত একটি বিমান হতে ফেলা হলো। ঠিক আছে, তো ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে? এর গতিশক্তি কত হবে? ঠিক আছে, আচ্ছা, তো তুমি একটা জিনিস এখানে চিন্তা করো, যে এই একটা ভরের বোমা, ধরলাম এটা একটা বোমা, সে কি নিচের দিকে পড়তেছে। ঠিক আছে, সে নিচের দিকে পড়তেছে। হ্যাঁ, এখন এটা ধরলাম আমরা আমাদের কি গ্রাউন্ড সার্ফেস, আমরা ধরলাম কি এটা আমাদের গ্রাউন্ড সার্ভিস। ঠিক আছে, তো এই পজিশনটাতে তার টোটাল শক্তি, ঠিক আছে, এ ধরলাম এই পজিশনটা এ, এই পজিশনে তার যে এই বোমাটার যে টোটাল শক্তি, এই গ্রাউন্ড সার্ফেস বিতে তার টোটাল শক্তি কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের এইখানের যে বিভব শক্তিটা হবে আর এইখানের যে গতি শক্তিটা হবে, ঠিক আছে, তো এই দুই জিনিসটা কিন্তু আলটিমেটলি আমাদের সেম জিনিস। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে ই কে ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি কি, এম জি এইচ। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখো কি কি দেওয়া আছে, 0.05, আর জি এর ভ্যালু কত দেওয়া আছে 9.8, আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 1 কিলোমিটার উঁচু থেকে ফেলা দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি 1000 মিটার থেকে 1000, একটু ডিস্টার্ব করতেছে কেন আজকে? আচ্ছা, 1000 মিটার উঁচু থেকে সে ফালাইছে। ঠিক আছে, 1000 মিটার উঁচু থেকে ফালাইছে, তাও আলটিমেটলি যদি এখন আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা পাবো কি 490 জুল। ঠিক আছে, 490 জুল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, ম্যাথগুলো দেখে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু ম্যাথগুলো ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ। ঠিক আছে, ম্যাথগুলো ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ। আমাদের 36 নম্বর ম্যাথটা কি বলছে? আমাদের 36 নম্বর ম্যাথটা বলছে, দেখো যে একটি ইটের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 0.24 মিটার, প্রস্থ দেওয়া আছে 0.12 মিটার, এবং উচ্চতা দেওয়া আছে কত, 0.06 মিটার, এবং এর ভর দেওয়া আছে 2 কেজি। ঠিক আছে, ইটের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে কত কাজ করতে হবে? ঠিক আছে, অনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে কত কাজ করতে হবে? আচ্ছা, আমরা কি একটা ইট অঙ্কন করি।
আচ্ছা, দেখো এই যে এখানে আমরা একটা ইট অঙ্কন করছি, এই ইটের এই যে এই এটা এটা হচ্ছে কি ইটের দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে ইটের দৈর্ঘ্য। তাহলে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 0.24 মিটার, ঠিক আছে, 0.24 মিটার দেওয়া আছে। এখন ইটের প্রস্থ কোনটা, ইটের প্রস্থ হচ্ছে এইটা, ইটের প্রস্থ কত দেওয়া আছে, 0.12 মিটার, 0.12 মিটার। আর হাইট কত দেওয়া আছে, হাইট দেওয়া আছে হচ্ছে 0.06 মিটার, ঠিক আছে, 0.06 মিটার। এখন ইটের দৈর্ঘ্যকে যদি আমি অনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে নিই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের এই অনুভূমিক যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমাদের কি অনুভূমিক অবস্থানে আছে, ঠিক আছে, এর দৈর্ঘ্যটা কি অনুভূমিক অবস্থানে আছে। এখন এখান থেকে যদি আমরা ইটটাকে এইভাবে রিভার্সলি সোজা করে ফেলি, তখন আসলে কত কাজ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে কি আমাদের ভারকেন্দ্রের সরণটা কোন দিকে যাচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই এইচটা আমরা আগে বের করি। তো এইচটা এখানে কি হবে বলো তো, আমি অনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থান নিচ্ছি, ঠিক আছে, তার মানে আমাদের এখানে ডিস্টেন্স হবে কি, আমাদের লেন্থ কত ছিল 0.24, 0.24 কে আমরা 2 দিয়ে ভাগ করব, মাইনাস আমাদের মাইনাস কি বলতো, আমাদের যে হাইটটা একটা ছিল এই হাইটটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে 0.06 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এইচ কিন্তু আমরা বের করে ফেললাম, এখানে এইচ কত বের করলাম 0.09 মিটার, ঠিক আছে, এইচ এর ভ্যালু আমরা পেলাম কত 0.09 মিটার। আচ্ছা, এখন কৃত কাজ এখান থেকে অনুভূমিক অবস্থান থেকে আমি উলম্ব অবস্থানে নিছি, তাহলে আমাদের এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কিন্তু একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা কি এমজিএইচ, ঠিক আছে, এমজিএইচ। তাহলে এখানে এম কত দেওয়া আছে, ইটের ভর 2 কেজি, জি এর মান তো আমরা সবাই জানি 9.8, আর এইচ কত ভারকেন্দ্রের সরণটা হয়েছে কত 0.09, ঠিক আছে, 0.09 মিটার। তো আলটিমেটলি এখন আমি টোটাল এইটুকু যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আমি কত পাবো 1.76 জুল, ঠিক আছে, 1.76 জুল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটাতে একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে তুমি একটা ইটের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থায় নিয়েছো, ঠিক আছে ভাইয়া। তো এখানে আমাদের এইচ এর ভ্যালুটা কিন্তু যখন চেঞ্জ হবে এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমাদের পরবর্তীতে ম্যাথটা আছে কোনটা সেটা দেখি। আমাদের 37 নম্বর ম্যাথে কি বলছে যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা একটি হেলানো তলে পাদদেশ থেকে শীর্ষ দেশে 20 কেজি ভরের একটি ব্লক তুলতে হবে। হ্যাঁ, তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটিকে ধ্রুব গতিতে তুলতে আসলে কত কাজ করতে হবে, এখানে তো ডায়াগ্রামটা দিয়ে দিছে। আচ্ছা, তো আমাদের এইচ এর মানটা সবার আগে লাগবে, ঠিক আছে। তো এইচ এর মান বের করতে আমরা কি করতে পারি, যে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এইচ ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তো এখান থেকে আলটিমেটলি আমরা যদি এইচ এর মানটা বের করতে চাই, তাহলে এখন আমরা কি পাবো, যে 5 sin 30 ডিগ্রি, 5 sin 30 ডিগ্রি। তো এখন যদি এটাকে আমি ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা এসের মানটা কত পাবো, এখানে এসের মানটা পাবো হচ্ছে 2.5 মিটার, ঠিক আছে, এসের মানটা আমরা পাবো 2.5 মিটার, ঠিক আছে, 2.5 মিটার। আচ্ছা, তো এখন যদি আমাদের কৃত কাজটা বের করতে বলছে, কৃত কাজ বের করতে আমরা একদম ইজি, সেটা আমরা জানি। তো কৃত কাজ ইজ ইকুয়াল টু কি এমজিএইচ, তাহলে এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে 20 কেজি, জি এর মান কত দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে 9.8, আর এইচ এর মান কত দেওয়া আছে 5 মিটার, না এইচ এর মান 5 মিটার, এইচ এর মান হবে কত কত 2.5 মিটার, ঠিক আছে, 2.5 মিটার। তো আলটিমেটলি এখন এই টোটাল পোর্শনটুকুকে ক্যালকুলেশন করে এখান থেকে তোমার অ্যান্সার বেরোবে কত 490 জুল বা 490 জুল, ঠিক আছে। তাহলে চলো আমাদের 38 নম্বর ম্যাথ। আমাদের 38 নম্বর ম্যাথটা কি বলছে, যে 4 মিটার গভীরতায় অবস্থিত জলাধার থেকে একটি বৈদ্যুতিক পাম্প ঘন্টায় 9.1 মিটার কিউব পানি ভূমি থেকে 32 মিটার উচ্চতায় অবস্থিত ট্যাঙ্কটিতে তোলে। আচ্ছা, পাম্পের ক্ষমতা মানে এফিসিয়েন্সি দিয়ে দিচ্ছে 70%, কার্যকরী হলে পাম্পের ক্ষমতা নির্ণয় করো, পাম্পের ক্ষমতা নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি 4 মিটার গভীরতায় অবস্থিত জলাধার, ঠিক আছে, জলাধারটা কি 4 মিটার গভীরতায় অবস্থিত, ভূমি হতে কি 32 মিটার উচ্চতায় আসলে নিয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল এইচটা এখানে আসলে কত হচ্ছে, আমাদের টোটাল এইচটা কি হবে, টোটাল এইচটা হবে কি 32 + 4 মিটার, এটাই তো হবে তাই না। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করো কি পাচ্ছ 36 মিটার, আমরা এস পাই গেলাম কত 36 মিটার, ভালো কথা। আচ্ছা, এখন আমাদের পানির ভরটা লাগবে আসলে কি পরিমাণ পানি আমি দিচ্ছি। তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, রো ভি, এটা আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, রো ভি। আচ্ছা, তাহলে পানির ঘনত্ব, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি/মিটার কিউব, আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু আছে কত 9.1 মিটার কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে পাবো কত 9100 কেজি, ঠিক আছে, এম এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 9100 কেজি। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু ডাব্লিউটা বের করতে পারি, কি পরিমাণ কাজ সম্পাদিত হলো সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে কি বের করতে পারি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, ঠিক আছে, এমজিএইচ। তো এম এর ভ্যালু কত পাইছি 9100, জি এর ভ্যালু কত 9.8, আর এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 36, ঠিক আছে, এস এর ভ্যালু হচ্ছে 36। তো আলটিমেটলি টোটালটুকু যদি ক্যালকুলেশন করে এখান থেকে কত পাবা 3210,480
জুল, ঠিক আছে, 3210480 জুল, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন আবার কর্মদক্ষতা ইটা ইকুয়ালটা আমরা কি জানি যে কৃত কাজ যে পরিমাণ কাজ আছে সম্পাদিত হচ্ছে আর ব্যয়িত শক্তি, ঠিক আছে, কৃত কাজ ডিভাইডেড বাই হচ্ছে কি ব্যয়িত শক্তি। তাহলে এখান থেকে যদি আমরা ব্যয়িত শক্তিটা বের করি তাহলে আমরা কি পাবো, ই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি যে ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা, ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা। এখানে দেখো ডাব্লিউ এর মান কত দেওয়া আছে 3210480, ঠিক আছে, 3210480 ডিভাইডেড বাই ইটার মান কত 70%, তার মানে কি 0.7, ঠিক আছে, 0.7। তো এখন আলটিমেটলি যদি টোটাল এই পোর্শনটুকু ক্যালকুলেশন করো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি বের করতে পারবে কত 4586 জুল, ঠিক আছে, 4586 জুল। এখন পাম্পের ক্ষমতা যদি বের করতে চাই তাহলে আমরা পি ইকুয়াল টু কি লিখতে পারি, পি ইকুয়াল টু আমরা লিখতে পারি না ডাব্লিউ ডিভাইডেড বাই টি, বা এখানে ডাব্লিউটা কি, ডাব্লিউটাই হচ্ছে ই, ঠিক আছে। তাহলে এই এর ভ্যালুটা আমরা কিন্তু একটু আগে বের করছি, সেটা কি যে 4586 ডিভাইডেড বাই টি, টি এখানে কত বের করছে বলো তো দেখি, ঘন্টায়, ঘন্টায় আসলে এত পরিমাণ পানি তোলে, ঘন্টায় যেতে 1 ঘন্টা কত সেকেন্ড, 3600 সেকেন্ড, ঠিক আছে, আমরা এখানে 3600 বসাই দিলাম। তাহলে 3600 বসাই দিলে এখানে আমরা কত পাবো স্যার, 1274 ওয়াট, 1274 ওয়াট, ঠিক আছে। তাহলে কার্যকরী পাম্পের ক্ষমতা হবে 1274 ওয়াট, ঠিক আছে। তাহলে চলো আমাদের পরবর্তী 39 নম্বর ম্যাথ। আমাদের 39 নম্বর ম্যাথটা কি বলছে যে 40 কেজি ভর সম্পন্ন কোনো বালিকা মাটি থেকে 15 সেন্টিমিটার উচ্চতায় লাফিয়ে 60 বার স্কিপিং করলো, তার কত শক্তি ব্যয় হলো, ঠিক আছে, তার কত শক্তি ব্যয় হলো, ঠিক আছে, সে 60 বার স্কিপিং করছে। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে একবার স্কিপিং, ঠিক আছে, একবার স্কিপিং এ তার ব্যয়িত শক্তি কত হচ্ছে, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এম জিএইচ, ঠিক আছে, এমজিএইচ। তাহলে এখানে তার ভর কত, এম হচ্ছে 40, জি এর মান হচ্ছে কত 9.8, আর এইচ এর ভ্যালু কত 15 সেন্টিমিটার, মানে কি 0.15 মিটার, ঠিক আছে। তো আলটিমেটলি আমার একবার স্কিপিং এ কি পরিমাণ ব্যয়িত শক্তি হচ্ছে সেটা আমরা কিভাবে বের করলাম, 58.8 জুল, ঠিক আছে, 58.8 জুল এমজিএইচ ফর্মুলার মাধ্যমে। তাহলে এখন যদি আমরা 60 বারে বের করতে চাই, তাহলে 60 বারে বের করতে চাইলে আমাদের কি করতে হবে, জাস্ট 60 ইন্টু 58.8 করতে হবে, 60 ইন্টু 58.8। তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে কত আসে এখানে, যে 3528 জুল, 3528 জুল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। চলো আমাদের পরবর্তীতে 40 নম্বর ম্যাথটা কি বলছে, যে 40 নম্বর ম্যাথটাতে বলা আছে যে সমতল রাস্তায় 1600 কেজি ভরের একটি গাড়িকে যখন ব্রেক কষে থামিয়ে দেওয়া হয় তখন 500 কিলো জুল তাপ উৎপন্ন হয়। ব্রেকের পূর্ব মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল সেটা আসলে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যে সিস্টেমটা আসলে কাজ করতেছে, একটা গাড়ি চলতেছিল, তাকে ব্রেক কষা হয়েছে, তখন কি তার ব্রেক গিয়ারে 500 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি গতি শক্তিটা আসলে কিসে কনভার্ট হয়েছে, তাপ শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি যে হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি উৎপন্ন তাপ শক্তি, এখন কত দেওয়া আছে 500 কিলো জুল, ঠিক আছে, 500 কিলো জুল। তাহলে 500 ইন্টু 10 কিউব, এটা আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে, এটা কিন্তু শক্তি নিত্যতা সূত্র আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের বেগের মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে বেগের আমরা বের করবো, তাহলে হাফ এম এর কত দেওয়া আছে 1600 কেজি, 1600 কেজি ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 500 ইন্টু 10 কিউব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ভি স্কোয়ারের মান বের করি প্রথমে, তাহলে ভি স্কোয়ারের মান কত আসতেছে 625 এটা আসতেছে। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা ভি এর ভ্যালু কত পাবো, ভি এর ভ্যালু পাবো হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ব্রেক কষার পূর্ব মুহূর্তে গাড়ির বেগ ছিল হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। চলো পরবর্তী ম্যাথে যাই। আমাদের পরবর্তী ম্যাথ, তো আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে যে 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ অনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে 20 কেজি ভরের একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দিলে মোট গতিশক্তি আসলে কত হবে, ঠিক আছে। ডাক্তার একবার পড়ি, যে 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ অনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে কি হয়েছে 20 কেজি ভরের আরো একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দিলে মোট গতিশক্তি আসলে কত হবে, ঠিক আছে, মোট গতিশক্তি আসলে কত হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে, ঠিক আছে, 40 কেজি ভরের একটি ট্রলি কি করতেছিল 180 জুল গতিশক্তিতে চলতেছিল। তো আমরা সেটার জন্য ফর্মুলা এখানে ইউজ করতে পারি যে EK1 ইজ ইকুয়াল টু হাফ M1 V1 তার স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু এই পোর্শনটুকু লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ইকের মান কিন্তু দেওয়া আছে, ইকের মান কত দেওয়া আছে 180 ইজ ইকুয়াল টু কি হাফ ইন্টু M1, M1 কত হবে 40 ইন্টু V1 তার স্কোয়ার, ঠিক আছে, V1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা ভেলোসিটির মানটা পাই যাচ্ছি, ভেলোসিটির মানটা আমরা কত পাচ্ছি V1 ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এখান থেকে V1 এর মান পাচ্ছি আমরা
মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা ভি এর মানটা পাইলাম কত, 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে এম ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু কি এম টু ভি টু। ঠিক আছে, এম ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু কি এম টু ভি টু। আচ্ছা, তাহলে এটা প্রথম কন্ডিশন এম ওয়ান ভি ওয়ান, এম ওয়ান ভি ওয়ান কি হবে 40 ছিল, আর ভি ওয়ান এর ভ্যালু আমরা কত পেয়েছি 3, আর এম টু, এম টু আসলে কি, এম টু এর মধ্যে কি 40 কেজির মধ্যে যখন 20 কেজি ঢোকানো হয়েছে, ঠিক আছে, তাহলে আমাদের এম টু এর ভ্যালু হবে কত 40 প্লাস 20, ঠিক আছে, ইন্টু ভি টু। এটার জন্য কি ভ্যালোসিটি গেইন হচ্ছে সেটা আমরা বের করবো। তাহলে এখান থেকে আমরা ভি টু এর মানটা কত পাচ্ছি, ভি টু এর মানটা পাচ্ছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে আমরা ভি টু এর মানটা পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি পরবর্তী গতিশক্তি বের করতে চাই, ফর্মুলা তো আমাদের জানাই আছে, তাহলে ই কে টু ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি যে হাফ এম টু ভি টু তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের হাফ এম টু এর ভ্যালু কত, এম টু এর ভ্যালু হচ্ছে কত 60 কেজি। ঠিক আছে, আর ভি টু এর ভ্যালু কত পেয়েছি 2, তার স্কোয়ার হচ্ছে 4। তো আলটিমেটলি টোটাল পোর্শনটুকু তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি পাবা হচ্ছে 120 জুল। ঠিক আছে, 120 জুল। তাহলে আমাদের মোট গতিশক্তি মান কত বের হইলো 120 জুল। ঠিক আছে, দেখো পরবর্তী ম্যাথটা কি বলছে, আমাদের পরবর্তী ম্যাথটা বলছে যে 2 কেজি ভরের একটি হাতুড়ি দেয়ালের সাথে অভিলম্বভাবে রক্ষিত একটি পেরেককে কত বেগে অনুভূমিকভাবে আঘাত করলে পেরেকটি 640 নিউটন বল প্রতিরোধ করে দেয়ালের ভিতরে 0.025 মিটার ঢুকে যাবে। ঠিক আছে, 0.025 মিটার ঢুকে যাবে। এখানে যদি আমরা কন্ডিশনটা একটু ড্র করার ট্রাই করি, ধরলাম এটা কি একটা ওয়াল। ঠিক আছে, এটা একটা ওয়াল। তো এইখানে একটা পেরেককে ঢোকানোর ট্রাই করা হইতেছে। হ্যাঁ, এখানে একটা পেরেককে ঢোকানোর ট্রাই করা হইতেছে হাতুড়ি দিয়ে। ঠিক আছে, হাতুড়ি দিয়ে এখানে ঢোকানোর ট্রাই করা হইতেছে। তো আলটিমেটলি এই কন্ডিশনের সাথে আমরা এখানে কি বলতে পারি বলতো, এই যে হাতুড়ি একটা গতিশক্তি নিয়ে কি এখানে হিট করতেছে না, এই হিট করার ফলে কি এর উপরে একটা ফোর্স ক্রিয়েট হইতেছে, ফোর্স ক্রিয়েট হইতেছে কিনা, এখন ফোর্স ক্রিয়েট হওয়ার জন্যই কিন্তু আসলে পেরেকটা কিছু পরিমাণ ডিস্টেন্স আমাদের ওয়ালের ভিতরে ঢুকে দিতেছে। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশনটা এখানে সিস্টেমটা দেওয়া আছে, এই সিস্টেম আমরা কি লিখতে পারি যে হাতুড়ির গতিশক্তি ইকুয়াল টু কি পেরেক ঢুকতেকৃত কাজ। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এফ এস। এই কন্ডিশনটা এখানে আসতে পারে। তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার মোট এফ এস, এখানে দেখো মোটামুটি কিন্তু সব ভ্যালুর মানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে হাফ এম, এম এর ভ্যালু কত দিব আমরা বলতো, এম এর ভ্যালু হচ্ছে কত 2। ঠিক আছে, এম এর ভ্যালু হচ্ছে 2। এখন ভি স্কোয়ার, ভি স্কোয়ার সরি, আচ্ছা, ভি স্কোয়ার। তো এই ভি এর ভ্যালুটাই কিন্তু আমরা আসলে বের করব। ঠিক আছে, দেখো কত বেগে অনুভূমিক ভাবে আঘাত করলে পেরেকটি ঢুকবে, তাহলে আমাদের ভি এর ভ্যালুটা জানতে হবে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এফ, এফ এর ভ্যালু আমরা কিভাবে বের করি বলতো, এফ এর ভ্যালু, এফ এর ভ্যালু এখানে কিন্তু দেওয়া আছে 640 নিউটন। যদি এই এফ এর ভ্যালু দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা ছিল, সেটা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এটা ইউজ করে কিন্তু আমরা এফ এর ভ্যালুটা বের করতাম। তাহলে এফ এর ভ্যালু আমাদের দেওয়া আছে কত 640 নিউটন। ঠিক আছে, আর এস কতটুকু ঢুকছে 0.025, 0.025 মিটার। তাহলে আলটিমেটলি এখন দেখো সবগুলোর ভ্যালু কিন্তু আমরা পাই গেছি, জাস্ট ভি এর ভ্যালুটা পাইনি। তো এখান থেকে যদি আমরা ভি এর ভ্যালুটা বের করি, তাহলে ভি এর ভ্যালু আমরা আলটিমেটলি পাবো কত 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড। তাহলে কত বেগে আণবিক ঢুকাইতে হবে, 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমাদের 43 নম্বর ম্যাথটা কি বলছে। এই এই যে 43 নম্বর যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা কিন্তু অনেক সময় এমসিকিউতে, অনেক সময় না ম্যাক্সিমাম টাইমে আসে। ঠিক আছে, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান বলে দেওয়া আছে, এবং এদের মধ্যে আসলে তাহলে কোনটির গতিশক্তি বেশি হবে, কোনটির গতিশক্তি বেশি হবে। ঠিক আছে, কোনটির গতিশক্তি বেশি হবে। আচ্ছা, আমরা ধরলাম যে প্রথমে দুইটা বস্তু, সেটা কি এম ওয়ান আর একটা হচ্ছে কি এম টু। ঠিক আছে, দুইটা বস্তু আমরা ধরলাম, ভর হচ্ছে এম ওয়ান আর হচ্ছে এম টু, যেখানে কি এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান, এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান, তার মানে কি এম টু বস্তুটা বেশি ভারী। ঠিক আছে, এখন উভয়ের ভরবেগ আমরা ধরছি কি পি, উভয়ের ভরবেগ আমরা পি ধরে নিচ্ছি। হ্যাঁ, এবং গতিশক্তি হচ্ছে কি ই কে ওয়ান আর হচ্ছে কি ই কে টু। ঠিক আছে, আমাদের কিন্তু সবগুলা ডাটা নেওয়া শেষ। আচ্ছা, তাহলে এখন ভরবেগের সাথে আমাদের গতিশক্তি একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক অনুযায়ী আমাদের ফর্মুলাটা কি লিখতে পারি যে ই কে ওয়ান ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি যে পি স্কোয়ার, যেহেতু ভরবেগ সেম তাই এখানে পি ওয়ান বা পি টু ইউজ করতেছি না, আমরা পি ইউজ করতেছি। ঠিক আছে, পি স্কোয়ার বাই টু এম ওয়ান, এটা হলো প্রথমটার জন্য। এবং দ্বিতীয়টার জন্য আমাদের এখানে কি লিখতে পারি যে ই কে টু ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম টু, এটা লিখতে পারি। এখন তুমি যদি ভাইয়া এখানে এই ই কে ওয়ান ডিভাইডেড বাই ই কে টু করো, দেখো আলটিমেটলি কিন্তু এখানে সবগুলো কিন্তু কাটাকাটি যায়, থাকে কি এম টু ডিভাইডেড বাই এম ওয়ান, এটা কিন্তু থাকে। আচ্ছা,
এখন দেখো এখানে আমরা কি ধরে নিয়েছিলাম ফার্স্টে, যে এম টু কিন্তু এম ওয়ান এর থেকে বড়, ঠিক আছে, এম টু কিন্তু এম ওয়ান এর থেকে বড়, তাহলে আলটিমেটলি এখানে যে ইকুয়েশনটা দাঁড়াইছে, তো ইকুয়েশন অনুযায়ী আমরা তাহলে কি লিখতে পারি, যে ই কে ওয়ান ইজ গ্রেটার দেন ই কে টু, এটা লেখা যায় না? এটা কিন্তু লেখা যায় ভাইয়া, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর যদি ভরবেগ সমান হয়, এদের মধ্যে যদি দ্বিতীয় বস্তুটা ভারী থাকে, তাহলে কি প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তির থেকে বেশি হবে, ঠিক আছে, প্রথম বস্তুর গতিশক্তিটা বেশি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের 44 নম্বর ম্যাথটা কি বলছে? আমাদের 44 নম্বর ম্যাথটা বলছে যে একটি খাড়া স্প্রিং এ 1.2 কেজি ভরের একটি বস্তু জুড়ে দেওয়ায় স্প্রিংটা আসলে 0.08 মিটার প্রসারিত হয়, ঠিক আছে। স্প্রিং ধ্রুবক এবং স্প্রিং এর স্থিতি শক্তি নির্ণয় করো, অতিরিক্ত কত ভর জুড়ে দিলে স্প্রিংটা আরো 0.16 মিটার প্রসারিত হবে, ঠিক আছে, 0.16 মিটার প্রসারিত হবে। তো এটা একটা ডায়াগ্রাম আমরা যদি অন করি, ফিজিক্সের বেশিরভাগ ম্যাথগুলো করতে হলে তুমি যদি ডায়াগ্রামটা অঙ্কন করো, তাহলে দেখবা যে ওই ডায়াগ্রামটার জন্যই তোমার ম্যাথটা বেশি ইজি হয়ে যাইতেছে, ঠিক আছে, ওই ডায়াগ্রামটার জন্যই ম্যাথটা বেশি ইজি হয়ে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি করছি, যে একটি খাড়া স্প্রিং এ 1.2 কেজি ভরের একটি বস্তু জুটছি, ঠিক আছে, এটা কত 1.2 কেজি, 1.2 কেজি, ঠিক আছে, এটা হচ্ছে 1.2 কেজি। এখন প্রসারিত ধরলাম, এটা তার আদি দৈর্ঘ্য এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল আদি দৈর্ঘ্য, তাহলে স্প্রিংটা প্রসারিত হয়েছে কত 0.08 মিটার, ঠিক আছে, 0.08 মিটার সে প্রসারিত হয়েছে। এখন কত ভর জুড়ে দিলে আসলে সে 0.16 মিটার প্রসারিত হবে, তাহলে আমাদের প্রথমে অবশ্যই আমাদের স্প্রিং কনস্ট্যান্টটা বের করতে হবে। স্প্রিং কনস্ট্যান্টের ফর্মুলা আমরা কি জানি, যে F1 ইজ ইকুয়াল টু কে এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ফোর্সটা কি হবে বলো তো, এখানে কিন্তু দেখো 1.2 কেজি নিচের দিকে কাজ করছে, তার মানে কি জি নিচের দিকে কাজ করতেছে, তাহলে তারই হবে কি 1.2 ইন্টু 9.8, ঠিক আছে, এফ হবে 1.2 ইন্টু 9.8 ইকুয়াল টু কে ইন্টু এক্স ওয়ান এর ভ্যালু তো আমরা জানি যে 0.08 মিটার। তাহলে এখান থেকে আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে, এখান থেকে যদি আমরা কে এর ভ্যালুটা বের করি, এখানে আমরা কে এর ভ্যালুটা কত পাবো, ওয়ান, সরি, আচ্ছা, এখান থেকে আমরা কে এর ভ্যালুটা কত পাবো, এখানে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে 147 নিউটন পার মিটার, ঠিক আছে। আমরা স্প্রিং কনস্ট্যান্টের মানে কিন্তু পাইছি 147 নিউটন পার মিটার। এখন এটার জন্য যদি বিভব শক্তি বের করতে চাই, তাহলে আমরা তো বের করতে পারবো যে ইউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে দেখো হাফ কে এর ভ্যালু কত 147 নিউটন পার মিটার, 147 নিউটন পার মিটার, আর এক্স এর ভ্যালু কত দেওয়া আছে 0.08, ঠিক আছে, 0.08, তাহলে এখানে কি লিখতে পারি যে 0.08 তার স্কোয়ার। তো আলটিমেটলি আমাদের এখান থেকে আমরা স্প্রিং এর যে শক্তিটা স্থিতি শক্তি, সেই স্থিতি শক্তিটা কত পাবো, 0.47 জুল, ঠিক আছে, 0.47 জুল। আচ্ছা, এখন অতিরিক্ত ধরলাম আমরা এম টু ভর, ঠিক আছে, এখন আমরা অতিরিক্ত এম টু ভর আমরা এখানে যোগ করলাম, তাহলে আমাদের টোটাল ভরটা অ্যাকচুয়ালি কত থাকবে, টোটাল ভরটা থাকবে না যে এম ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু, এটা এম ইজ ইকুয়াল টু কি এম ওয়ান প্লাস এম টু হবে। আচ্ছা, এখন এক্স প্রথমে আমাদের প্রসারণ হয়েছিল কত 0.08 মিটার, তারপরে কতটুকু প্রসারণের শর্ত দিয়ে দিচ্ছে 0.16 মিটার, তাহলে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট বা এক্স কত হবে, যে 0.08 প্লাস 0.16, ঠিক আছে। তো এখন এই টোটালটুকু ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত আসতেছে, যে 0.24 মিটার, ঠিক আছে, এখান থেকে আসছে আমাদের এক্স এর ভ্যালু আসছে 0.24 মিটার, ঠিক আছে, 0.24 মিটার। তো এটার জন্য তো আমাদের একটি স্প্রিং বল কনস্ট্যান্ট লাগবে, ঠিক আছে। তো এই বল ধ্রুবকটা বের করতে আমাদের কি করতে হবে, যে এফ ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, এফ ডিভাইডেড বাই এক্স। তাহলে এখানে দেখো আমাদের কে এর মান কিন্তু জানা আছে, ঠিক আছে, তাহলে এফ এর মান আমরা কিভাবে বের করতে পারি, যে এম ওয়ান প্লাস এম টু ইন্টু 9.8 ডিভাইডেড বাই টোটাল ডিসপ্লেস কত 0.24 মিটার, ঠিক আছে, টোটাল ডিসপ্লেস 0.24 মিটার। আচ্ছা, এখন কে এর ভ্যালু আমরা কত জানি, কে এর ভ্যালু জানি হচ্ছে 147, আমরা এটা এখানে বসাই দিই। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের আলটিমেটলি এম ওয়ান প্লাস এম টু এটার একটা ইকুয়েশন আসতেছে, ঠিক আছে, এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 3.6 কেজি, ঠিক আছে, 3.6 কেজি। এখন দেখো এম ওয়ান প্লাস এম টু টোটাল ভরের যদি হয় 3.6 কেজি, তাহলে এখান থেকে আমাদের আগে কতটুকু ছিল, এম ওয়ান ছিল কত, এটাই তো আমাদের এম ওয়ান, এম ওয়ান, তাহলে এম ওয়ান হচ্ছে কত 1.2 কেজি। তাহলে এখানে আমাদের এম টু এর ভ্যালুটা যদি এখন বের করি, তাহলে আমরা কি করতে পারি, যে 3.6 মাইনাস 1.2 কেজি, তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের এম টু এর ভ্যালুটা কত আসতেছে, এম টু এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 2.4 কেজি, ঠিক আছে, 2.4 কেজি, ঠিক আছে, আমাদের এম টু এর ভ্যালুটা আসতেছে কত 2.4 কেজি,
ঠিক আছে? তো এই ম্যাথটা দেখো একটু স্প্রিং এর যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের উপর কিন্তু বেস হয়ে করে আসলে এই ম্যাথটা দেওয়া হয়েছে। প্রথমে তুমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো স্প্রিং কনস্ট্যান্ট বের করতেছো, তারপরে স্থিতি শক্তি বের করতেছো, তারপরে আবার সেম টু সেম ওই স্প্রিং কনস্ট্যান্টের ওই ইকুয়েশন টেস্ট করে কিন্তু আমরা কতটুকু লাগতেছে সেই জিনিসটা বের করতেছি। ঠিক আছে? তো এই ম্যাথগুলো একটু বারবার প্র্যাকটিস করা লাগবে। তো আমাদের 35 নম্বর ম্যাথটা কি বলছে? আমাদের 35 নম্বর ম্যাথে বলছে যে একটি ঘর্ষণহীন মসৃণ টেবিলের এক পাশে একটি আদর্শ স্প্রিং এর এক প্রান্ত আটকানো আছে। ঠিক আছে? 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে টেবিলের উপর দিয়ে অনুভূমিকভাবে চললে স্প্রিং এর অপর প্রান্তে ধাক্কা দিয়ে স্প্রিংটি কতটুকু সংকুচিত করে স্থির অবস্থায় আসবে। আচ্ছা, একটু বেশি জটিল করে এখানে লেখা আছে। সহজ ভাষায় যদি বলি, একটা মসৃণ টেবিল, ঠিক আছে? আমরা টেবিলটা আঁকাই, ধরলাম এটা টেবিলের উপরের একটা পার্ট। ঠিক আছে? একটা টেবিলের উপরের পার্ট, এটা হচ্ছে টেবিলের সেই পায়া। হ্যাঁ, এটা একটা টেবিল। ভালো কথা। তো এই টেবিলের এই প্রান্তে একটা শক্ত বেসমেন্ট আছে, এখানে একটা কি স্প্রিং আসলে এইভাবে লাগানো আছে। ঠিক আছে? একটা স্প্রিং এইভাবে লাগানো আছে। তো কি বলছে যে এই স্প্রিং এ 2 কিলোগ্রাম ভরের বস্তু, এখান থেকে একটা 2 কেজি ভরের একটা বস্তু, ঠিক আছে, সে এই দিকে মুভ করতেছে। ঠিক আছে? সে বাম দিকে মুভ করতেছে। সে আসলে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই বস্তুটা এই ভেলোসিটি নিয়ে স্প্রিংটাকে আসলে কতটুকু সংকুচিত করে স্থির অবস্থায় আসবে। ঠিক আছে? স্প্রিংটা লাস্ট পজিশনটা কি হবে, এটা আসলে এখানে বের করতে বলছে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা শক্তি নিত্যতা সূত্র কাটি, তাহলে কি হবে, এই যে এই বস্তুটার জন্য যে ভেলোসিটি গেইনটা হবে সেটা কি স্প্রিং এর সংকোচনের জন্য যে শক্তিটা হবে তাই সেটা সেম হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো আমরা কিন্তু কন্ডিশন আমরা কিন্তু বসাই ফেলছি। ঠিক আছে? তাহলে দেখো এই হাফ কিন্তু কাটাকাটি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের থাকতেছে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে কে। ঠিক আছে? তাহলে দেখো এখানে এম এর ভ্যালু কত দেওয়া আছে, 2 কেজি। ভি এর ভ্যালু কত দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে তার স্কোয়ার আর ডিভাইডেড বাই কে, কে এর ভ্যালু কত দেওয়া আছে, 4। তো আলটিমেটলি এখানে যদি তুমি টোটাল ক্যালকুলেশন করো, এখানে থাকতেছে কত, এক্স স্কোয়ারের ভ্যালু থাকতেছে 8। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে তুমি যদি এক্স এর ভ্যালুটা বের করো, তাহলে কি হবে, 2.828 মিটার। ঠিক আছে? এক্স এর ভ্যালু হবে কি আমাদের 2.828 মিটার। আজকে একটু ডিস্টার্ব করতেছে, বুঝছো? এই যে কি জানি হয়েছে আজকে, বুঝতেছি না। তাহলে আমাদের এই স্প্রিং টু কতটুকু সংকুচিত করে স্থির অবস্থায় আসবে আমরা পাইলাম, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2.828 মিটার। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নে এই অংশটুকুই বের করতে বলছিল। ঠিক আছে? তাহলে চলো আমাদের পরবর্তী কি বলছে ম্যাথটাতে। দেখো এখানে বলছে যে সোভিয়েত রাশিয়া 2000 কেজি ভরের একটি রকেট ভূপৃষ্ঠ হতে 200 কিলোমিটার উচ্চতায় পাঠালো, হ্যাঁ, যোগাযোগ উপগ্রহ হিসেবে কাজ করার জন্য। এখন রকেটটি পাঠাতে তার কৃত কাজ বের করতে বলছে। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। এই কনসেপ্টটা হচ্ছে অভিকর্ষ দ্বারা কি পরিমাণ কাজ হয় সেই কনসেপ্টের আওতায় পড়ছে এই ম্যাথটা। তাহলে ওইটার জন্য আমাদের ফর্মুলা কিন্তু জানি। তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের জন্য হবে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এম ইন্টু 1/r1 - 1/r2, এটা হবে ফর্মুলা। তাহলে দেখো এখন এখানে কিন্তু মোটামুটি সব ফর্মুলাই কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে? জি এর মানে কিন্তু আমরা জানি, জি এর মানে আমরা কত জানি, যে 6.673 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে? এটা হচ্ছে জি এর ভ্যালু। এম এর ভ্যালু কত দেওয়া আছে, পৃথিবীর ভর, এটা মুখস্থ রাখবা, সেটা হচ্ছে 6 × 10⁻24, 6 × 10⁻24 কেজি। ঠিক আছে? আর ছোট বস্তুটার ভর কত, 2000 কেজি। ঠিক আছে? এখানে রকেটটাই কিন্তু ছোট বস্তু পৃথিবীর কাছে, তাহলে সেটা কি 2000 কেজি। ঠিক আছে? আমরা 2000টা লিখি। এখন 1/r1। ঠিক আছে? 1/r1। এখন এই r1টা কি, আসলে r1টা হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ। ঠিক আছে? আর r2 হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস কতটুকু উচ্চতায় আমি তুলতেছি সেই ডিস্টেন্সটা। তাহলে এখানে আমাদের r1 এর ভ্যালু কত দেওয়া আছে, 6.4 ইন্টু 10⁻6 মাইনাস, এখন যদি টোটালটুকু তুমি যোগ করে লেখো বা যোগ করার পর একটা মান আসবে, সেটা কি 6.6 ইন্টু 10⁻6। ঠিক আছে? এখন দেখো আমাদের কিন্তু সবগুলা মান বসানো শেষ, জাস্ট এটা ক্যালকুলেটরে বসাবা। ক্যালকুলেটরে বসে হিসাব করলে এখানে তুমি পাবা 3.79 ইন্টু 10⁻9 জুল। ঠিক আছে? 3.79 ইন্টু 10⁻9 জুল। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই পোর্শনে আমাদের কিন্তু এই ডাবলের মানটাই বের করতে বলছিল। ঠিক আছে? আর কিন্তু কিছু এখানে বের করতে বলে নাই। ঠিক আছে? তাহলে চলো আমাদের পরবর্তী কোনটা বলছে সেটা আমরা একটু দেখি। দেখো এখানে বলছে যে 5 কেজি ভরের কোনো স্থির বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির 5 মিটার সরণ হলো। এতে বস্তুটি কত বেগ প্রাপ্ত হবে তা কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে নির্ণয় করো। ঠিক আছে? কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে নির্ণয় করো। জাস্ট তোমাকে একটা ডিরেকশন বলে দিচ্ছে, এটা অনেকভাবে বের করা যায়, তোমার কাজ শক্তি উপপাদ্য বের করে বলতেছে। এখন কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে আমরা কি জানি, যে কৃত কাজ ইজ ইকুয়াল টু, আমরা জানি কি, গতি শক্তির পরিবর্তন। তাহলে আমরা সেই অনুযায়ী কি লিখতে পারি, কৃত কাজ ইজ ইকুয়াল টু কি, বল ইনটু সরণ। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে হাফ এম
ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার, এটা আমরা দেখতে পারি ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। তো এখন দেখো মোটামুটি কিন্তু আমাদের সব শেষ এখানে ক্যালকুলেশন করা, ঠিক আছে। তাহলে এখন এই পাশে যদি নিয়ে আসো তাহলে এখানে কি থাকতেছে যে 2f(x) ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার মাইনাস এম ভি নট তার স্কোয়ার, ঠিক আছে। 2f(x) এম স্কোয়ার মাইনাস এম ভি নট স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এখানে কি আমাদের ভি এর মানটা লাগবে, আমাদের ভি এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে লেখো যে এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি যে 2f(x) প্লাস এম ভি নট স্কোয়ার, আমরা এটা পাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু মানগুলা কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এম এর ভ্যালু কত দেওয়া আছে, 5 কেজি। আমাদের এই ভি এর মানটা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে 2 ইন্টু এফ, এফ এর ভ্যালু কত দেওয়া আছে 20 নিউটন, আর কত 5 মিটার সরণ ঘটাইছে 5, প্লাস এম, এম এর ভ্যালু কত 5 কেজি, আর ভি নট কত, স্থির বস্তুর উপর কাজ করতে বলছে, ঠিক আছে। স্থির বস্তুর উপর কাজ করতে বলছে, তাইলে কি হবে, স্থির বস্তু মানে কি তার ভেলোসিটি কিন্তু জিরো, তাহলে তার জিরো স্কোয়ার, তার মানে কি টোটাল পোর্শনটুকু জিরো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের কাছে থাকতেছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 × 20 × 5 ডিভাইডেড বাই 5। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের কি আসছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসতেছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 40, আর ভি এর ভ্যালুটা কত আসতেছে, আর ভি এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 6.325 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 6.325 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বেগ প্রাপ্ত হলো, আমরা কাজ শক্তি উপপাদ্য ইউজ করে পাইলাম, সেটা হচ্ছে 6.325 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, দেখি আমাদের পরবর্তী কোন ম্যাথটা বলছে। তো আজকে আমাদের লেকচারের এটাই শেষ ম্যাথ। তো এখানে দেখো একটা কি বলছে যে পাশের চিত্রে প্রদর্শিত বলটির প্রান্তীয় অবস্থান থেকে সাম্য অবস্থানে এসে কত বেগ অর্জন করবে তা শক্তির নিত্যতা সূত্র ব্যবহার করে নির্ণয় করো, ঠিক আছে। যদি শক্তির নিত্যতা সূত্র কন্ডিশন এই লাইনটা বলে দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাকে ভাই এইভাবেই ইউজ করে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তুমি দেখো এই যে কি বলছে যে প্রান্তীয় অবস্থান হতে সাম্য অবস্থানে আসতে, ভালো কথা। এখানে 1 - 8 সব কিছু দিয়ে দেওয়া আছে। এখন একটা জিনিস আমাদের সেটা জানতে হবে, সেটা হচ্ছে এই যে এই পজিশনটা, ঠিক আছে, এই এম, এই পজিশনে আমাদের কি গতিশক্তি সর্বোচ্চ, সরি বিভব শক্তি সর্বোচ্চ এবং গতিশক্তি সর্বনিম্ন, এবং এই যে এই পজিশনটা, এই পজিশনে কি, এই পজিশনে হচ্ছে কি গতিশক্তি সর্বোচ্চ, ঠিক আছে, এবং বিভব শক্তি কি সর্বনিম্ন। হ্যাঁ, তাহলে আমার এইখানে শক্তির নিত্যতা সূত্র যদি খাটাই তাহলে আমরা এখানে কি করতে পারি যে ওই পজিশনে একদম সর্বোচ্চ পজিশনের বিভব শক্তি ইজ ইকুয়াল টু সর্বনিম্ন পজিশনের গতিশক্তি। এই জিনিসটাকে আমরা এই কন্ডিশনটা লিখতে পারি না এখানে, যে সর্বোচ্চ স্থানে বিভব শক্তি ইজ ইকুয়াল টু সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু এখানে মোটামুটি সবগুলাই জানি, একটা জিনিস জানি না, সেটা হচ্ছে কি এইস এর ভ্যালুটা জানি না। হ্যাঁ, এখানে এই এইস এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, এখানে যদি আমরা সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা ইউজ করি, সেখানে আমরা কি লিখতে পারি যে cos 4 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে 1 - এইচ ডিভাইডেড বাই কি 1। তাহলে এখান থেকে আমাদের এইস এর মানটা কত আসতেছে, আমাদের এইস এর মানটা এখান থেকে আসতেছে হচ্ছে, যদি ক্যালকুলেশন করো এখানে এইস এর মানটা আসবে 0.002435 মিটার, ঠিক আছে, 0.002435 মিটার। এস এর ভ্যালু কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে এই এম কাটা, এই এম কাটা, এখানে থাকতেছে কি জি এইচ ইজ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার, বা এখান থেকে আলটিমেটলি আসলে এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকতেছে কি 2 GH, ঠিক আছে। সেই যে লাউ সেই কদু, সেই সিস্টেম হয়ে গেল বিষয়টা। তাহলে এখান থেকে আমাদের কিন্তু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 GH, আর ভি এর ফর্মুলা যদি বের করতে চাই তাহলে এখানে আমরা কি করব, রুট 2 GH, ঠিক আছে। তো আলটিমেটলি জাস্ট আমাদের মানগুলো তো বসাই দিতে হবে, এখানে আমাদের এম এর মানও লাগতেছে না। তাহলে কি 2 এর ভ্যালু আছে 2, জি এর ভ্যালু কত 9.8, আর এস এর মান কত 0.002435 মিটার, 0.002435 মিটার। তাহলে এখান থেকে যদি আমরা ভেলোসিটি মানটা বের করি তাহলে এখানে কত হবে, ক্যালকুলেটরে জাস্ট বসাই দেবা, পাওয়া যাবে কত 0.2185 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখান থেকে ভেলোসিটি মানটা পাবো 0.185 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের এই যে সর্বোচ্চ অবস্থা, সর্বনিম্ন পজিশন, এই পজিশনটাতে আমাদের ভিএর মানটা কত হবে, এর ভিএর মানটা হবে 0.2185 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আজকে আমরা যে মোটামুটি অনেকগুলো ম্যাথ করলাম, যেগুলো ম্যাথ করলাম সেই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা, এর ভিতরে কিছু কনসেপচুয়াল ম্যাথ আছে সবগুলাই, এর মধ্যে কিন্তু বেশিরভাগ ম্যাথগুলো আমরা আজকে করছি সেগুলো কিন্তু যে শক্তি নিত্যতা সূত্র বা কোনটার সাথে কোনটার ইকুয়েশন সেম দেখায়া তারপরে কিন্তু আমরা এই ম্যাথগুলো করছি। তো এই ম্যাথগুলো করার জন্য সবচেয়ে যে
ইউনিক টেকনিকটা আছে, সেই ইউনিক টেকনিকটা হলো প্রথমে সিস্টেমটার দাগটা পড়তে হবে। দাগটা পড়ার পর তোমাকে আসলে সিস্টেমটা বুঝতে হবে যে আসলে কোন পজিশন থেকে বস্তুটা কোন পজিশনে যাচ্ছে, কোন কন্ডিশন থেকে কোন কন্ডিশনে যাচ্ছে, এবং প্রত্যেকটা কন্ডিশনের জন্য আলাদা আলাদা সূত্র আছে। প্রত্যেকটা কন্ডিশন আলাদা আলাদা সূত্রতে শক্তির নিত্যতা সূত্র যেহেতু ইউজ হচ্ছে, তার মানে কি দুইটাই সেম হবে। তো সেই দুইটা সেম দেখানোর পর একটা ইকুয়েশন করিতে হবে। সেই ইকুয়েশন গঠন করার পরে তুমি আলটিমেটলি তোমার যে পরিমাণ যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা তুমি বের করতে পারবা। ঠিক আছে? তো কাজ ক্ষমতার শক্তির ভিতরে এই ম্যাথগুলাই একটু বেশি বেশি মাত্রায় আসে। ঠিক আছে? যে একটু বুঝে নিজের মতো করে ইকুয়েশনটা রেডি করে তারপর আসলে ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে ভাই এই ম্যাথগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, এবং পরবর্তীতে আরো কিছু ম্যাথ আছে সেগুলো ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।